6 মাসে কিন্তু মবক্রেসি সেরকমভাবে কিন্তু খুব বেশি হয় নাই। কিছু কিছু জায়গায় সামাল দেওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় সামাল দেওয়া যাচ্ছে না। 17 বছরে যে মব হয়েছে সেটার সাথে এখন তুলনা করতে হবে। জামাত বেসিক্যালি রাজনীতিতে করে তো আসলে সন্ত্রাসী পন্থায়। মব কিন্তু বহু আগ থেকেই কিন্তু এটা চালু হয়েছে। জামাত শিবির বেসিক্যালি এই ধরনের মবক্রেসিতে কিন্তু অভ্যস্ত ছিল। এখন মবটা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। 5 মাস 5 আগস্ট পর্যন্ত শয়তান ছিল ঘরের ভিতরে। এই হাঙ্গামার রাজনীতি উপমহাদেশে সবচেয়ে বেশি। আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সাথে দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরো একজন অতিথি, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন আমাদের সঙ্গে আছেন, প্রচার সম্পাদক এবং আইনজীবী সুপ্রিম কোর্ট। আশরাফ জালাল খান মনন, যে কথা বলছিলাম যে মবের আসছি আপনার কাছে, মব সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আসলো কিনা এই প্রশ্নই রেখেছিলাম ফারুক হাসানের কাছে। গণ অধিকার পরিষদের সঙ্গে যেই জামাত শিবিরের যে ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনি সেটাও জানেন কুষ্টিয়াতে। একটু বলবেন যে আজকেই দেখলাম রুহুল কবির রিজভী সাহেব বললেন যে মব কালচারের মাত্রা অনেকটাই কমে গেছে। আসলে তাহলে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে তাহলে কি? ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনি দেখুন 5ই আগস্টের পরে, বেসিক্যালি 5ই আগস্টের পর আমরা মব কালচারটাকে আমরা দেখেছি যে মবক্রেসি কীভাবে হয়, এবং সেটা আমার কাছে মনে হয়েছে যে শাসন ব্যবস্থার যদি স্ট্রং কোনো না থাকে, কন্ট্রোল না থাকে ওভার দ্য গভর্নমেন্ট, তখন সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে। তো সেই 5ই আগস্টের পর থেকে আমরা যদি আজকের দিন পর্যন্ত দেখি, ডেফিনেটলি গত 6 মাসে কিন্তু মবক্রেসি সেরকমভাবে কিন্তু খুব বেশি হয় নাই। আমরা যে বলছি না যে হচ্ছে না তা না, ডেফিনেটলি হচ্ছে। কিছু কিছু জায়গায় সামাল দেওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় সামাল দেওয়া যাচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে যে এই মবক্রেসিটা কেন হয়, আগে এটা বুঝতে হবে। যেই দলের মধ্যে চেইন অফ কমান্ড থাকে না, যেই দলের মধ্যে একটা দল, তাদের অনেকগুলো অঙ্গ সংগঠন থাকে না, তাদের মধ্যে কোনো সিস্টেমেটিক্যালি কোনো তাদের প্রক্রিয়াগতভাবে তারা দলীয় শাসনের মধ্যেও থাকে না, যখন যে যার মতো করে আসে, যে যার মতো, সেখানে যে মবক্রেসি হয়। ভাই যেটা বললেন যে ওনাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, জামাত বেসিক্যালি রাজনীতিতে করে তো আসলে সন্ত্রাসী পন্থায়। আপনি যদি 2001 সাল 2, 3, 4, 5 সময়গুলো দেখেন, কিংবা পরবর্তীতে যখন বিএনপির সাথে জামাত জোট সরকারে এসেছিল, আপনি যদি দেখুন, তখনও কিন্তু শিবির এভাবে করেই অত্যাচার করেছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায়। জামাত শিবির বেসিক্যালি এই ধরনের মবক্রেসিতে কিন্তু অভ্যস্ত ছিল দীর্ঘদিন, কিন্তু 17 বছর আমরা তাদেরকে দেখি নেই, কিন্তু এখন আবার তাদেরকে এভাবে কিন্তু দেখা যাচ্ছে। এই শক্তিটা তারা কোথায় পেল? এটা তারা আস্তে আস্তে সংগঠিত হয়েছে। আমার কাছে মনে হয় বর্তমান সরকারের ডেফিনেটলি উচিত এই মবক্রেসিকে বন্ধ করার জন্য জামাত শিবির যে এই ধরনের যারা উস্কানি দেয়, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা। কিন্তু এই একই রকম কথা তো আসলে আমরা জামাতের পক্ষ থেকেও বলতে শুনি, যারা আসলে জামাতের উচ্চ পর্যায়ের নেতা যারা আছেন, তারা বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দেশে কোনো বিশৃঙ্খলা করানো যাবে না। তাহলে তারা কি বিষয়গুলো সম্পর্কে অবগত নন? অর্থাৎ তৃণমূলে যে ঘটনা ঘটছে সেই বিষয়গুলো কি জামাতের উচ্চ পর্যায়ে যে নেতারা আছেন তারা কি জানেন না? টেকনিক্যাল পয়েন্টের কথা বলি, দেখেন না, 17 বছর পর্যন্ত, মানে বিগত 17 বছর, বিশেষ করে 15 বছর 5 মাস 5ই আগস্ট পর্যন্ত শয়তান ছিল ঘরের ভিতরে। দ্যাট মিনস আওয়ামী লীগ। এই আওয়ামী লীগগুলো তো এখন বের হয়েছে। এই আমাদের দেশ থেকে তো এই আওয়ামী লীগের যে সমর্থকরা ছিল, তারা তো সবাই হাসিনার মতো ভারতে পলায় যেতে পারে নাই, কিংবা দেশের পৃথিবীর অন্য কোনো দেশে যেতে পারে নাই। এরাই এই জামাত শিবির, বিএনপিতে তো ঢোকার সুযোগ নাই, কারণ বিএনপি একটা সিস্টেমেটিক পলিটিক্যাল টিম। এখানে তো আপনার সামান্য একজন অন্য কোনো জায়গা থেকেও যদি এসে একটা যে নিয়োগ পায়, সেখান দিয়ে পর্যন্ত আন্দোলন শুরু হয়ে যায়। বিএনপিতে একজন প্রসিকিউশনের জন্য নিয়োগ পাওয়া যায়, আন্দোলন শুরু হয়ে যায়। কিন্তু যেখানে জামাত কিংবা অন্যান্য নতুন রাজনৈতিক দল, কিংবা আমাদের সাথে অভিজ্ঞ, আমাদের সাথে অ্যালাইন করা যেসব রাজনৈতিক দল, তাদের এরকম চেইন অফ কমান্ড যখন না থাকে, তখন এই আওয়ামী লীগ তাদের মাঝে ঢুকে যে এই মবক্রেসিটা সৃষ্টি করতেছে শুধুমাত্র একটি কারণে, সরকারকে প্রশ্নবিদ্ধ করা। পরিষ্কার। আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে আমরা আরেকজন অতিথির কাছে যাব, সেটি হচ্ছে যে 15ই আগস্টকে কেন্দ্র করে আমরা দেখেছি ধানমন্ডিতে প্রচুর বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, মারামারি হয়েছে, পুলিশ সামনেই দাঁড়িয়েছিল। একটা জটিলতার পর তারপর পুলিশের কাছে আসলে পুরো বিষয়টি গেছে। তাহলে ওগুলো আবার কারা করছে? জামাত শিবির আওয়ামী লীগ চাচ্ছে জামাত শিবিরের মাধ্যমে হোক, নিজেদের মাধ্যমে হোক, দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জিনিসটাকে প্রমাণ করার জন্য। অর্থাৎ আপনি বলছেন যে আওয়ামী লীগ নিজেরাও ঝামেলা করছে, আওয়ামী লীগ জামাতের ভিতরে ঢুকেও ঝামেলা করছে। আমি আপনাদেরকে আবারও বলছি জনগণের উদ্দেশ্যে, যেখানে 17 বছরে
জামাত শিবিরকে আমি কিন্তু জামাতকে প্রোটেকশন দিচ্ছি না, আমি বলতে যাচ্ছি জামাতের ওরা তো গুপ্ত ছিল বেসিক্যালি, তারা তো তাদের নিজেদের পরিচয় দেয় নাই বলে আমরা তো তাদের জানি না যে তাদের কোন ইউনিটি কোন নেতা, জামাতের কোন নেতা, মহানগরের কোন নেতা, শিবিরের কোন নেতা। আওয়ামী লীগ এটাকে একটা শেল্টার হিসেবে নিচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন ছোটখাটো যারা নেতাকর্মী ছিল তৃণমূলের, তারা এদের মধ্যে ঢুকে বিভিন্ন মবক্রেসির সাথে অ্যাটাক হয়ে যায়, যাতে করে বাংলাদেশের আশরাফ জালাল খান মনন, প্রশ্নবিদ্ধ হয়ে যায়। একটি প্রশ্ন আপনার কাছে রেখে যাই, আপনি চিন্তা করেন যে আসলে 17 বছর একটা লম্বা সময় আওয়ামী লীগের যে নেতাকর্মীরা 17 বছর আওয়ামী লীগের দল বা তাদের সমর্থন দিয়েছে, তারা সবাই কিন্তু সরব, তারা সবাই বাইরে ছিল, পূর্ণ শক্তি নিয়ে তারা সব সময় মাঠে ছিল, তারা দলের সাথে সহযোগিতা করেছে। আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আমি আপনার কাছে উত্তরটা নিব, কিন্তু আসলে লুকিয়ে থেকে তৃণমূলের নেতাকর্মীরা এখন অন্য দলে যোগ দেওয়ার সেই সুযোগটা আছে কিনা, এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব। আমরা একটু ব্যারিস্টার ওমর ফারুক আপনার কাছে আসতে চাই। যে ঘটনা এখন আসলে বাংলাদেশে ঘটছে, একজন আইনজীবীর দৃষ্টিকোণ থেকে আপনি বলবেন যে মব কালচারের যে উত্থান হলো, কখন কোথা থেকে হলো তা তো আমরা ধারণা করতে পারি, এখন কেন আসলে এই জটিলতাকে কমানো যাচ্ছে না? বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আদৌ হলো কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে তো মবটা ডিফাইন করতে হবে, আর ব্যারোমিটার কি সেটা ডিফাইন করতে হবে। 17 বছরে যে মব হয়েছে সেটার সাথে এখন তুলনা করতে হবে। মব কিন্তু বহু আগ থেকেই কিন্তু এটা চালু হয়েছে। গণধোলাই বলেন, নারায়ণগঞ্জের একটা মাকে পাগলি বলে বা কিছু বলে হত্যা করা বলেন, এই ধরনের ঘটনা বাংলাদেশে অহরহ ঘটেছে। 17 বছরে তো বিএনপি আর জামাত বলে যে মব হয়েছে, যাকেই ধরা হতো মেরে রক্তাক্ত করে থানায় দিত, থানায় মামলা নিত না, বরঞ্চ তাকে আসামি করে রাখতো, হসপিটালে অ্যাক্সেস পেত না। এই ফারুকরাও কিন্তু ওনারা আন্দোলন করতে গিয়ে হসপিটালে অ্যাক্সেস পায় নাই। আমি গণস্বাস্থ্য কেন্দ্রে একবার ওনাদের দেখতে গেছি, তাও লুকিয়ে চিকিৎসা দিয়েছে গণস্বাস্থ্যের জাফরুল্লাহ সাহেব ডক্টর, ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। এখন মবটা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। যেই সরকার যখন ক্ষমতায় থাকে, ওই সরকারের এই ছাত্র সংগঠনগুলো ফলোয়িং মর্নিংয়ে সরকার গঠনের সাথে সাথে সব দখল করে নেয়, এবং দখল করে এই মব টাইপ করে যারা তার বিরোধী মত তাদেরকে বিতাড়িত করে। এটা ভাইস ভার্সা। আপনি যদি ব্যারোমিটারে আসি যে এটা আপনি এখন যেটা দেখছেন চলমান আছে, কিন্তু আপনি যদি ওইটার সাথে কম্পেয়ার করেন, আমি বলছি যে আপনি দুইটা যুগের সাথে কম্পেয়ার করেন, আমরা আস্তে আস্তে কিন্তু এটার থেকে বেরিয়ে আসছি। তবে আমি যেটি বলি, এটি কোনো অবস্থায় কাম্য না। ফৌজদারি অপরাধ, আপনার কোনো রাইট নেই। আমি যদি আপনার থ্রেটের কোনো কারণ হই, আপনার কিন্তু একটা প্রসিজিয়ার আছে, রুল অফ লয়ের একটা প্রসিজিয়ার আছে। আপনি থানায় যাবেন, থানায় মামলা না নিলে কোর্টে যাবেন। যদিও আমাদের এই থানা কোর্ট এগুলো ঠিকমতো ফাংশন করে না, না করলেও এখনও পর্যন্ত তো এই সিস্টেমটা আছে। আপনাকে আমাদের প্রেজেন্ট লয়ে সারা পৃথিবীর ইউনিভার্সাল ডিক্লারেশনে কারো কোনো রাইট নাই যে আমাকে রক্তাক্ত করা, আমাকে আহত করা। ওই যে একটা সবচেয়ে বড় যে আমাদের সিগনেচার ইমোশন একটা শব্দ আছে, অর্থাৎ আমাদের বিভিন্ন দলের বিভিন্ন ইমোশনাল টাচ আছে, কারো বেগম খালেদা জিয়ার প্রতি, কারো জিয়াউর রহমানের প্রতি, কারো বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি। তো আমি বলে যাচ্ছি, আমরা কিন্তু এই কাউকে আমরা টলারেট করি না। আমাদের ইমোশনাল যে সিগনেচার ইমোশনাল যে শব্দটি, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মত, ইভেন শাহজালালের মাজারের প্রতি যার শ্রদ্ধা ভালোবাসা, ইভেন অন্যান্য ওই যে ফকির মাজার কি আছে না, পাগলা মসজিদ ভালোবাসা, এগুলো আমরা যারা এই ভালোবাসার বিরুদ্ধে আমরা বল প্রয়োগ করে আমরা তাদেরকে দমাতে চাই। এই জিনিসটার থেকে বেরিয়ে আসতে হলে সমন্বিত প্রয়াস দরকার, অর্থাৎ পলিটিক্যাল অ্যাওয়ারনেস দরকার। যেই পলিটিক্যাল পার্টিগুলো সোচ্চার রাজনীতিতে এবং রুল অফ লয়ের কথা বলে, তাদের সোচ্চার হতে হবে। কিন্তু আমরা সবচেয়ে আমার বিস্ময় লাগে যে এই ঘটনাগুলো নিয়ে আমরা এত ব্যতিব্যস্ত থাকি। এই হাঙ্গামার রাজনীতি উপমহাদেশে সবচেয়ে বেশি, এই হাঙ্গামার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকি, আমরা বেসিক নিড নিয়ে কথা বলছি না। সুতরাং আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন, এই মব শব্দটি এই গত 2 বছর এত বেশি পপুলার করা হয়েছে, নানাবিধ কারণে পপুলার করা হয়েছে। আমি তো মনে করি এটা পপুলার করা হয়েছে, পাবলিক যখন অলিগার্কদের ধরা শুরু করেছে, তখন অলিগার্কদের একটা বন্দোবস্ত, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই মব শব্দটা আমাদের জাতির উপর চাপিয়ে দিয়েছে, এবং চাপিয়ে দিয়ে তখন পাবলিক এমন এক অবস্থায় গেছে, তখন আর তার যদি দেখে একটা বড় অলিগার তার পাশ দিয়ে হেঁটে যায়, তখন ভয়ে সে কিছু করে না। এটাকে মিনিমাইজ করতে হবে, মাঝামাঝি আনতে হবে। অর্থাৎ পাবলিকের যে একটা ডিউটি টুয়ার্ডস দ্য নেশন, যে আমি একজন খারাপ লোক আমার কাছ দিয়ে যাচ্ছে, আমি অ্যাটলিস্ট থানায় বলবো আমার খারাপ লোক একজন দিয়ে যাচ্ছে। মবটাকে আমরা ডিফাইন করতে হবে ফার্স্ট, ডিফাইন করে আমরা তখন ওইদিকে যেতে হবে।
জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, নতুন বাংলাদেশ দেখছেন। একটা বিরতির পর আলোচনায় ফিরবো। চাইলে প্রশ্ন রাখতে পারেন, সোশ্যাল মিডিয়াতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠান।